সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সমসাময়িক রাজনৈতিক উত্তাপ। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি উপস্থিত আছেন তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা মাহবুল হক শাকিল, এবং একই সাথে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজিজ খান, সাবেক ছাত্রনেতা। দর্শক, চাইলে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এই জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো যে নম্বর রয়েছে সে নম্বরগুলোতে। আমাদের সাথে দুজনেই সাবেক ছাত্রনেতা উপস্থিত রয়েছেন। আমরা আমাদের সিনিয়র হিসেবে রয়েছেন হয়তো আজম ভাই, তার খানিক পরের অনুজ ছাত্রনেতা রয়েছেন শাকিল ভাই। দুজনকে নিয়েই আমরা আমাদের আজকের যে রাজনৈতিক প্রসঙ্গ উত্তাপ এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি আজম ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এভাবে যে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এক ধরনের এই বক্তব্যের মধ্যে দিয়ে উত্তাপ আমরা দেখতে পাই। আমরা দেখেছি যে এক পক্ষ একটা কথা বললে আরেক পক্ষ তার একটা পাল্টা জবাব দেয়। এর মধ্যে দিয়ে যে রাজনীতির যে সংস্কৃতি, রাজনীতির যে পরিভাষা, সেই পরিভাষার মধ্যে আমরা এক ধরনের উভয় পক্ষের মধ্যেই এক ধরনের আমরা সহিষ্ণু মনোভাবের পরিপন্থী বলে মনে হয়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে লন্ডনে অবস্থানরত বিএনপি সিনিয়র চেয়ারপারসন তারেক সাহেব বঙ্গবন্ধুকে নিয়ে তার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা, একই সাথে গত কয়েকদিন পূর্বে রাজাকারের সাথে তুলনা করা, তার পরবর্তীতে নানাভাবেই এই ধরনের একটা তিরস্কৃত মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে তারেক জিয়া খালেদা জিয়ার কুপুত্র তাকে সামাল দেওয়ার কথা বলেছেন। আপনি এই সার্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের যে বাক্য বিনিময়, তাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শাকিলকে। শাকিলের আরও একটা পরিচয় আছে। শাকিল আর আমরা একই হলের ছাত্র ছিলাম, যদিও আমি যখন বেরিয়ে এসেছি তখন হয়তো শাকিল ঢুকেছে। ওই সময়ে আমাদের মাঝে দেখা হয়নি, কিন্তু আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে সেখানে শাকিলের সাথে আমার দেখা হয়, এবং তখনই আমি জানতে পারি যে ও এবং আমি একই হলের ছাত্র। তো আজকে শাকিলের সাথে একসাথে বসলাম। আমরা দুজন ঠিক দুই প্রজন্মের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ এবং অনুজ। আমার খুবই ভালো লাগছে, যদিও আমরা দুজনে আসলে দুই ধারার রাজনীতিতে বিশ্বাস করি। এটাও আমি মনে করি যে গণতন্ত্রের একটা সৌন্দর্য, এটা আমি মনে করি। তো শাকিলকে ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আপনি যে বিষয়টা বলেছেন এই বিষয়টার উপরে আমি কথা বলতে গিয়ে সত্যি একটু আবেগপ্রবণ। আজকে সারাটা দিনই আমি একটু আবেগপ্রবণ ছিলাম, কারণ আমি অনেক বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিজেকে মনে করি এবং নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। অতএব ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি বাংলাদেশের সকল ধারার রাজনীতিকদের, যারা দেশকে ইতিপূর্বে নেতৃত্ব দিয়েছেন, ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন এবং যারা নেতৃত্ব দেবার জন্যে এখনো চেষ্টা করছেন বা এখনো করছেন। আমি তাদেরকেও, সকল দেশপ্রেমিক নেতাদেরকে বাংলাদেশের, তাদেরকেও আমি খুব সম্মান করি। এজন্যেই আজকে সারাদিন আমি একটু আবেগপ্রবণ ছিলাম। সকালবেলায় আমি প্রথম আলো পড়লাম। প্রথম আলোর একটা কলামে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটা রাস্তার নাম করা হয়েছে জিয়াউর রহমান ওয়ে। সেই জিয়াউর রহমান ওয়ে নামকরণের প্রতিবাদে ওইখানকার আওয়ামী লীগ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ শুধু প্রতিবাদই করেনি, সেখানে তারা কোর্টে মামলা ঠুকেছে। এবং আমি এই জায়গাটা একটুখানি আপনার সাথে এটা প্রসঙ্গে আসি, নিশ্চয়ই আপনি একটু গ্রহণ করবেন বিষয়টাকে। সেখানে আওয়ামী লীগ বলে তারা মামলা করেনি, সেখানে যুক্তরাষ্ট্র অবস্থানকারী সেই লোকেরা হয়তো মামলা করেছে। আওয়ামী লীগ নাম দিয়ে তো সেই মামলা আর্জিতে সাবমিট করা হয়। আমার মনে হয় আপনাকে আমি পরিষ্কার করতে পারি বা পেরেছি যে যারা মামলাটা ঠুকেছে এবং যারা ওখানে প্রতিবাদ করেছে তারা সকলে আওয়ামী লীগের। তারা ওখানকার মানে নিরপেক্ষ নাগরিক নন, আর বিএনপির তো ননই। তারা ওখানে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের ধারার রাজনীতি। সেই আরজিতে কি লেখা ছিল আমরা আওয়ামী লীগ সমর্থিত? তা লিখেননি, কোনো আরজিতে লেখা থাকে না, কিন্তু তাদের পরিচয় থাকে। তো
তারপরে তারা মামলা করেন। মামলা করবার পরে আদালত যখন সেই মামলাটা রিজেক্ট করে দেন, এবং আদালত রিজেক্ট করেননি, আদালত যখন মামলার রায় দেন যে না, জিয়াউর রহমানের যে অবদান আছে বাংলাদেশে, তাতে করে এই জিয়াউর রহমান ওয়ে এই নামকরণটা সঠিক আছে, আমরা জিয়াউর রহমানকে একজন ভালো মানুষ মনে করি এবং একজন সফল রাষ্ট্রনায়ক মনে করেই নামটি দিয়েছি। তারপরে আবার ওইখানকার যে আইনজীবী, যে মামলার আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে এর বিরুদ্ধে আমরা উচ্চতর আদালতে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্থাৎ আমরা আমাদের নেতাদেরকে এদেশে অপমান তো করি, বিদেশে মাটিতে আমরা আমাদের নেতাদেরকে অপমান করি। এই যে অবস্থাটা, এটা জেনে, এটা পড়ে আমার এত কষ্ট লাগলো। দেখেন আমাদের দেশের নোবেল লরেট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের দেশের সরকার কতভাবেই না হেনস্থা করছে, তার গ্রামীণ ব্যাংক নিয়ে, এবং তাকে কটাক্ষ করে। তিনি কেন নোবেল পাবেন? নোবেল পাবেন শান্তি চুক্তিতে। নিশ্চয়ই আমরা যে বিষয়টা একটু শেয়ার করতে, সেটা হচ্ছে যে তারেক সাহেবের যে বক্তব্য, সেই জায়গাটা একটু আসছে। আমি কিন্তু ওখানে আসছি, আমার হলের বড় ভাই, আমি একটু শেষ করব শাকিল, আপনি তারপরে বলবেন। হ্যাঁ, আচ্ছা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিভাবে বাংলাদেশে হেনস্থা করা হচ্ছে, তার নোবেল নিয়েও নানান ধরনের প্রশ্ন তারা করছে। অর্থাৎ বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের নেতৃত্বকে কিভাবে খাটো করবার যে চেষ্টাগুলো হচ্ছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি কিন্তু মনে করি যে সে যে কোনো নেতা হোক, আজকে যিনি শেখ মুজিব, তিনিও যদি বিদেশে এরকম একটা সম্মান পেতেন, তার ব্যাপারেও যদি কেউ বিরোধিতা করত, অন্তত বাংলাদেশের নাগরিক হিসেবে আমি তার বিরোধিতা করতাম। নিশ্চয়ই আপনার কাছে আবার আসবে এই বিষয়। আমি একটু শেষ করি আপনার ওই প্রশ্নটা। আমার যে জায়গাটায়, যে একজন, যদি আপনি মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলছেন, তাকে যদি আপনি শ্রদ্ধা করে থাকেন, শ্রদ্ধার জায়গায় আপনি নিয়ে থাকেন, তাহলে যাকে নিয়ে আমরা কথা বলছি তার শ্রদ্ধাবোধের জায়গাটায় কেন এত ঘাটতি রয়েছে? শুনেন, আমি ওইখানে আসছি, আপনার ওইখানে আসছি। তো তাহলে এই যে আমরা নেতাদেরকে সম্মান করতে পারি না, এই আজকে যে প্রশ্নটি এসছে, আপনি যে প্রশ্নটি করেছেন যে শেখ মুজিবকে নিয়েও নানান প্রশ্ন উঠেছে, আজকে শুধু শেখ মুজিবকে নিয়ে নয়। দেখুন 96 থেকে জিয়াউর রহমানকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, জিয়াউর রহমান একজন অখ্যাত মেজর, কুখ্যাত মেজর, তারপরে শেখ মুজিবের খুনি, যদিও কোনো প্রমাণ নেই, তারপরে এখন আসছে জিয়াউর রহমান কে? জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের মহান ঘোষকই নন, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি শেষ করি, আরেক লাইন বলে শেষ করব। তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, শুধু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নন, রাষ্ট্র স্বীকৃত সর্বোচ্চ জীবিত খেতাব, যেটা বীরুত্তম, বীরশ্রেষ্ঠ, সবাই যারা মরে গেছে, সেই খেতাবপ্রাপ্ত। তাকে যখন বলা হয় পাকিস্তানের দালাল, তখন কিন্তু এই যে বিতর্ক, এই বিতর্ক নিয়ে আর মন্তব্য করতে ইচ্ছে করে না। কাকে নিয়ে বিতর্ক করলো, এই রাজনীতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি না, আমার মতো একজন সাধারণ নাগরিক। শ্রদ্ধাবোধের জায়গাটাতে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার জায়গায় দেখেছেন, জিয়াউর রহমানকে দেখেছেন, ঠিক একইভাবে প্রত্যাশা করব আমাদের নানা শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে, যারা রাজনীতি করে, রাজনীতি করবে, তরুণ নেতৃত্ব, তারাও সেভাবে শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করবে। আমি শাকিল ভাই আপনার কাছে আসছি, আপনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন, এবং এই প্রসঙ্গে আমরা যে আলোচনা করছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে শ্রদ্ধাবোধের জায়গাটা নিয়ে। আমার অসম্ভব শ্রদ্ধেয় একজন মানুষ, আমার হলের বড় ভাই। আমরা যখন হলে গিয়েছি তখন আজম ভাইরা বেরিয়ে এসছেন, এবং আজম ভাইদের অনেক গল্প আমরা শুনেছি। এফ রহমান হলে যখন ছিলেন তখন আজম ভাই জাসদ রাজনীতির ঝান্ডা উড়াতেন। যাই হোক, আমি একটি কথা বিশ্বাস করি, সেটি হচ্ছে যে রাজনীতি হচ্ছে এমন একটি শিল্প, যে শিল্প আমাদের বিনয় শেখায়, যে শিল্প আমাদের শিষ্টাচার শেখায়। আজকে আজম ভাই যেটি বলেছেন যে আমেরিকার একটি শহরে, কোন শহর যেন আজম ভাই? শিকাগোতে সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নামে একটি ওয়ে বা একটি রাস্তার নামকরণ করা হয়েছে। আমি অত্যন্ত খুশি, এবং আমি আরো খুশি হতাম যদি আমাদের আরো যে সেক্টর কমান্ডার 11 জন, তাদের সবার নামে আমেরিকার শহরগুলোতে রাস্তার নামকরণ করা হতো, খালেদ মোশাররফ হয়ে, কর্নেল তাহের হয়ে, ওসমান চৌধুরী হয়ে, তাহলে আমরা আরো অনেক বেশি খুশি হতাম। এরপরেও অবশ্যই এটি একটি বিরাট কৃতিত্ব, এবং
এখানে যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সম্পর্কে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো একটি অসাধারণ কথা বলেছিলেন। কথাটা হচ্ছে এরকম, আমি হিমালয় দেখিনি, হিমালয়ের উচ্চতা মাপিনি, আমার বন্ধু শেখ মুজিবকে দেখেছি। এবং আমি অত্যন্ত আনন্দিত যে শিকাগোতে আজকে জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। কারণ 1971-এর মেজর জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের অধীনে একজন সামরিক বেতনভুক্ত কর্মকর্তা হিসাবে যুদ্ধ করেছিলেন। তাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরে যখন মেজর জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করা হয়, তখন অবশ্যই আমি খুশি হই এবং আমার খুশি হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। এবং আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশ নিয়ে যখন কথা বলবেন, বাংলাদেশের অভ্যুদয় নিয়ে কথা বলবেন, তো আরেকটু পেছনে যেতে হবে আমাদের, আরেকটু পেছনে যেতে হবে। আমরা যদি 25শে মার্চ কালো রাত্রি নিয়ে কথা বলি, তাহলে আমাদের চট্টগ্রাম যেতে হবে, ঢাকার বাইরে আমাদের যেতে হবে সোয়াত জাহাজ নিয়ে। এবং আমার মনে হয় আজম ভাই খুব ভালোভাবে, আমার চাইতে ভালোভাবে বলতে পারবেন, সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতো কে? অনেক অকথিত কথা রয়েছে, যে কথাগুলো আজকের দিনে অন্তত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পরিষ্কার হওয়া দরকার। জি, আমরা আসলে আজকে দেখেছি আজম ভাই যে আপনাদের নেতা একজন নজরুল ইসলাম খান, তিনি রাজনীতিতে বেয়াদবের কথা বলেছেন, যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে আমাদের দেশে কিছু রাজনৈতিক বেয়াদব জন্ম হয়েছে, যারা সম্মানী লোকদের সম্মান করতে জানে না, মূলত এরাই রাজনৈতিক বেয়াদব। এটি নজরুল ইসলাম খান আজকে তারেক জিয়া সাহেবের সেই প্রসঙ্গে আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া বা মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন। কিন্তু এই যে বেয়াদবির বিষয়টি, সেই বেয়াদবির বিষয়টি আসলে কে কিভাবে বেয়াদবি করছে এবং বেয়াদবির পরিমাণটা কোথায় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে? একজন যিনি বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, তাকে নিয়ে যখন এই ধরনের বক্তব্য মন্তব্য করা হয়, তখন সেই জায়গায়, সে অবস্থান থেকে যেহেতু আপনার শ্রদ্ধাবোধের জায়গা রয়েছে, সেই শ্রদ্ধা জায়গা থেকে আপনি মোটা দাগে যদি বলেন যে আসলে সেই সম্মান বোধটা আমাদের থাকা দরকার আছে কিনা। অবশ্যই থাকা দরকার আছে আমি মনে করি। কিন্তু আপনি যখন একটা অর্জন করবেন, তখন আপনার অর্জনটাকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আপনার বা আপনাদের। আমি একটা অর্জন করলে আমারও সেটা রক্ষা করবার দায়িত্ব। একটা কথা আছে না, যে অর্জন করা যতটা কঠিন, রক্ষা করা তার চেয়েও কঠিন, তাই না? ওই যে আমি বললাম যে যখন এই যে শাকিল যেটা বললেন, যে মেজর জিয়াউর রহমান নামে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা রাস্তার নাম করা হয়েছে এবং অন্যান্যদের নামে খুলেও খুশি হতেন, ওখানে কোনো সেক্টর কমান্ডারের নামে রাস্তার নামকরণ হয়নি। কথাগুলো পরিষ্কার হতে হবে। ওখানে কোনো মেজরের নামে রাস্তার নামকরণ হয়নি। একজন জিয়াউর রহমান ওয়ে হয়েছে একজন সফল রাষ্ট্রনায়কের নামে, এটা মনে রাখতে হবে। জিয়াউর রহমানকে তারা সৎ এবং সফল রাষ্ট্রনায়ক মনে করেন বলে। আর শাকিল আরেকটি কথা বলেছেন যে মুক্তির যুদ্ধের বিরোধিতা যে যুক্তরাষ্ট্র করেছিল, সেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু ইতিমধ্যে নিয়ে গেছি। আজকে হয়তো যুক্তরাষ্ট্র যেহেতু 5 জানুয়ারির সেই নির্বাচনী প্রহসনকে মেনে নেয়নি, সেই জন্য আজকে যুক্তরাষ্ট্রকে আমরা মনে করিয়ে দেই যে স্বাধীনতার তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার বিরোধী তো চীনও করেছিল। সেই চীন কিন্তু এই সরকারের বন্ধু। চীনের কাছ থেকে কিন্তু নানান ধরনের এই কিছুদিন আগেও সরকার প্রধান গিয়ে এসছেন এবং সেখানে অনেক বাণিজ্য হচ্ছে। চীনের বিরোধিতা করেন না, কারণ চীন যে এই 5 জানুয়ারির এই নির্বাচনী প্রহসন নিয়ে অতটা উচ্চ বাচ্চ করেন না, সেই জন্যে। কাজেই এই জিনিসগুলো সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না। আমাদের দেশের রাজনীতি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বাইরে। ওই যে নজরুল ইসলাম খানের কথা বললেন, যিনি বেয়াদবের কথা বলেছেন, দেখুন জিয়াউর রহমানকে কটাক্ষ করা সেই 96 থেকে শুরু হয়েছে, অথচ 91, 96, 5 বছর এবং 2001 থেকে 2006 এই 5 বছর জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
শেখ মুজিবের নাম উচ্চারণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য সেক্ষেত্রে রেখেছেন। আজম ভাই পাশাপাশি শেখ আওয়ামী লীগকে দেখেছি জিয়াউর রহমানকে কতটা কটাক্ষ করতে। আপনি যদি আপনার অর্জনটাকে আপনি ধরে রাখতে না পারেন তাহলে আমাকে আঘাত করতে করতে আমার বড় ভাই আজম ভাই কিন্তু আসলেই প্রতিঘাত আমার বড় ভাই আজম ভাইয়ের সাথে আমি সংযোজন করতে চাচ্ছি যে সোফার উই নো মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যে দেশটি চলে গণতান্ত্রিক একটি প্রক্রিয়ায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যে দেশে কেউ কখনো বন্দুকের নল নিয়ে ক্ষমতায় আসেনি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এবং আমি নিশ্চিত রাষ্ট্রনায়ক হিসেবে নন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তি সংগ্রাম চলেছিল সেই মুক্তি সংগ্রামের একজন সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের নামটি তারা সম্মানিত করেছেন। একই সঙ্গে 5ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে আমার বড় ভাই যেটি বলেছেন তার ব্যাপারে আমি একটি কথা বলতে চাই। আমার বড় ভাইয়ের কাছে কি সেই তথ্যটি আছে যে এবার মার্কিন নির্বাচনে, মার্কিন সংসদ নির্বাচনে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছে? না, আমার কাছে আচ্ছা, আমি আপনাকে সাহায্য করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের সংসদ নির্বাচনে 1/3, 3 ভাগের 1 ভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়েছে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মার্কিন সংসদ অবৈধ? না, মোটেও বলবো না। তাহলে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশের 5ই জানুয়ারির নির্বাচন অবৈধ? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কারণে কোনো রাজনৈতিক দল নির্বাচনটা বর্জন করেনি। বাংলাদেশের 96 15ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বর্জন করেছিল, যে কারণে নির্বাচনের সুযোগ তৈরি করেছিল। অত্যন্ত শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছে। বিএনপি কিন্তু এবারে নির্বাচন 5ই জানুয়ারির নির্বাচন বর্জন করেনি। বিএনপি এমনকি মানে ব্যক্তিগত কথা হয়ে যাবে, আপনি নিজেও তৈরি ছিলেন নির্বাচনের জন্য, জামাতে ইসলামের প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে বিএনপি নির্বাচনে আসেনি। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অভিমত, আমার কথা না। আমার মনে হয় আমি শাকিলের সাথে বসেছি, যুক্তি হবে, ঝগড়া হবে না। আমি মনে করি যে 5 জানুয়ারির নির্বাচনের যে প্রহসনটা হয়েছে সেখানে বিএনপি কারুর কথায় যায়নি তা না। আওয়ামী লীগ যেমনি যায়নি 96-তে, বিএনপি ওই একই কারণে একই আলোচনা ছিল। জি, আমরা একই আলোচনায় আসব। 15ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ যায়নি, এবং আওয়ামী লীগ বাধ্য করেছিল 3 মাসের মধ্যে আরেকটি নির্বাচনে আনতে। না, বাধ্য 15ই ফেব্রুয়ারির নির্বাচনে আজম ভাই আপনার দল রশিদের মতন বঙ্গবন্ধুর খুনি, আত্মস্বীকৃত খুনি, তাকে আপনি বিরোধী দলীয় নেতার চেয়ারে বসিয়েছিলেন। রশিদ বিরোধী দলীয় নেতা ছিল, এমপি হয়েছিল, বিরোধী দলীয় নেতা ছিল না। বিরোধী দলীয় নেতা কেউ হয়নি। রশিদ দুজনকে আপনারা এমপি করেছিলেন, বিরোধী দলীয় নেতা কেউ হয়নি। আপনাকে আরেকটা বিষয় একটু, তার মানে আপনার কথা অনুযায়ী এমন একটা সংসদ ছিল যে সংসদের কোনো বিরোধী দলীয় নেতা নেই? না, বিরোধী দলীয় নেতা কি, আপনাকে পরিষ্কার করে বলি, ওই সংসদে আজম ভাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি যে মাননীয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেদিনের প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ নেত্রী ছিলেন। আপনি কি বিরোধী দলীয় নেতার নাম বলতে পারবেন আমাকে? নামটি বলুন। আমি পরিষ্কার করে বলি, ওই তো পরিষ্কার করে বলি, বলুন একটু পরিষ্কার করে বলি। সেটা হলো 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের বিরোধী দলীয় নেতার নামটি আপনার কাছে আমি বিনীতভাবে জানতে চাই। আমি তো বলতে চাই, আমাকে তো আমরা এই আলোচনায় আসবো। দর্শক আমরা প্রাণবন্ত আলোচনা শুনতে পাচ্ছি আমাদের দুজন প্রাক্তন ছাত্রনেতার কাছ থেকে, অগ্রজ এবং অনুজের কাছ থেকে। আমরা শুনবো আরো আলোচনা। তবে আপনারা এই নিটোলা টাওয়ার ডেমোক্রেসির যে মুহূর্তটুকু বিজ্ঞাপন বিরতি, সেই মুহূর্ত পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আবার ফিরে আসবো।
সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হাসাহাসি না করে চলো একসাথে কিছু করি। আপনারা জানেন আমাদের এগিয়ে চলার পথ কখনোই সহজ ছিল না। আমার প্রিয় গ্রামবাসী, এই তো শুরু। আমি জানি আপনাদের দোয়া থাকলে উপজেলা চেয়ারম্যান হিসেবে আবার আমি নির্বাচিত হব। আসুন রাজনীতিতে অংশ নিয়ে দেশ পরিচালনায় নারীদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করি, কারণ নারীর জয় সবার জয়। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ। দামে কম, কামে বেশি। লিটল মোটরস লিমিটেড। হাসাহাসি না করে চলো একসাথে কিছু করি। আপনারা জানেন আমাদের এগিয়ে চলার পথ কখনোই সহজ ছিল না। আমার প্রিয় গ্রামবাসী, এই তো শুরু। আমি জানি আপনাদের দোয়া থাকলে উপজেলা চেয়ারম্যান হিসেবে আবার আমি নির্বাচিত হব। আসুন রাজনীতিতে অংশ নিয়ে দেশ পরিচালনায় নারীদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করি, কারণ নারীর জয় সবার জয়। এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিডেন কার। বিভিন্ন রঙে পাওয়া যায়। একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা। আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। টাটা জেনন পিকআপ, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। টাটা LPS 4018 এক্স প্রাইম মুভার, আধুনিক শক্তিশালী ইউরো 2 ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, বড় ফুয়েল ট্যাঙ্ক, যা নিশ্চিন্ত করে দূরের যাত্রা। টাটা LPT 909 EX2, মাটি, বালু, ইট, পাথর পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি নতুন প্রজন্মের ট্রাক। নিটল মোটরস লিমিটেড। টাটা 1109 EX2, জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী টার্বো ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। টাটা SFC 709 টিপার, অধিক ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী টার্বো চার্জ ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী। নিটল মোটরস লিমিটেড। টাটা সুপার এইস, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। এসে গেল ইন্ডিকা ভিস্তা, আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক ডিজাইন ও জ্বালানি সাশ্রয়ী। দর্শক বিরতির পর আবারও স্বাগত নিউটন টাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচনা করছি সমসাময়িক রাজনৈতিক উত্তাপ নিয়ে। আলোচনা করছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, তিনি প্রাক্তন ছাত্রনেতা। আমরা দুজনের সাথে আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি শেষ করলে অন্য প্রসঙ্গে যাবেন। আমি খুব তাড়াতাড়ি শেষ করব। শাকিল জানতে চেয়েছে যে 96 15 ফেব্রুয়ারির নির্বাচনের সংসদের বিরোধী দলীয় নেতাকে। এখানেই বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক দল তার প্রমাণ যে বিএনপি একটি উদার দেশপ্রেমিক গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ দিয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে বিরোধী দলীয় নেতার চেয়ারে বসে। আচ্ছা, একটু শেষ করি আমি একটু, যে এটাই প্রমাণ দিয়েছে যে কয় সেশন লেগেছে, যে কয় সেশন না, যে কয় দিন লেগেছে শুধু বিরোধী দলের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে, সেই 1-2টা দিন ছাড়া বিএনপি বাধ্য হয়েছে গণআন্দোলনের মুখে বিএনপি জনগণের সামনে নতজানু হতে বাধ্য হয়েছে। শাকিল, আপনার প্রশ্নের জবাবটা একটু দিতে দেন। সেই কয়দিনই শুধু সংসদ চালিয়েছে, সেখানে আর বিরোধী দলীয় নেতা করবার সুযোগ পর্যন্ত বিএনপি দেয়নি, কারণ বিএনপি কথা দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করবার জন্য এই নির্বাচন। বিএনপি গণতন্ত্রের পরাকাষ্ঠা দেখিয়েছে। শেষ লাইনটা বলি, বঙ্গবন্ধুর একজন খুনিকে বিরোধী দলীয় নেতা বানিয়েছিল। না, কোনো বিরোধী দলীয় নেতা ছিল না, আমি এটা চ্যালেঞ্জ করলাম। আর শেষ লাইনটা বলি, আমি আপনাকে আচ্ছা অন এয়ার অফ এয়ার দুই জায়গায় আমি একটু শেষ লাইনে বলি। শেষ লাইনটা হলো, শাকিল বলেছে যে আমেরিকায়ও তো সম্প্রতি নির্বাচনে 1/3 বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেখানকার সংবিধান আর বাংলাদেশের সংবিধানের মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশের সংবিধানের 65(2) অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে জাতীয় সংসদ নির্বাচন হবে
প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এটা আমি একেবারে ধারাটা সহ বলে দিলাম। আর বাংলাদেশে ওইখানে যেটা বলেছি যে ওইখানে কেউ নির্বাচন বর্জন করেনি। বাংলাদেশের প্রত্যেকটি আসনে 5টা করে ক্যান্ডিডেট থাকার মতো আছে। আর শতাধিক রাজনৈতিক দল থাকা সত্ত্বেও সমস্ত দলই নির্বাচন বর্জন করেছে 5 জানুয়ারির ওই প্রহসনে। মাত্র 11টি দল নির্বাচনে গেছে, তাও মহাজোটের শরিক তারা, আর কেউই যায়নি। অতএব ওই নির্বাচনটা পৃথিবীর কারোর কাছেই। আর শেষ কথাটি হলো নির্বাচন বাদ দেন, 146 আসনে ভোট হয়নি সেটাও বাদ দেন। সবচেয়ে বড় কথা হলো যে 154 আসন যেহেতু নির্বাচিত না, এই সরকার তো অনির্বাচিত। নিশ্চয়ই আমরা আসবো। এক মিনিট আপনার অনুমতি নিয়ে আমি বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আজম ভাই প্রথমেই একজন, যদি এমন হয় যে আমি কোনো মামলায় ফেসে গিয়েছি, হলের বড় ভাই হিসাবে অবশ্যই আজম ভাইয়ের কাছে যাব, কিন্তু আমি দুঃখিত, আজকের পরে আমি চিন্তা করব। আজম ভাই বললেন যে আমাদের এখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হয়, আমেরিকা থেকে অপ্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আমি আমেরিকার সংবিধানের ওই ক্লজটা জানি না, বাংলাদেশের এই ক্লজটা জানি আমি। ধন্যবাদ, আপনি স্বীকার করেছেন, আপনি জানেন। একেবারে লাইন ধরে বলছি আমি। বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচনটি হলো, একটি রাজনৈতিক দল নির্বাচনে এলো না, শুধুমাত্র যে তারা নির্বাচনে আসেনি বিষয়টি এরকম না। আজম ভাই, আপনি কি এটা জানেন যে নির্বাচনের আগের দিন এবং তার আগের দিন 585টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে? যে স্কুলগুলো ছিল ভোটিং সেন্টার। আজম ভাই কি এটা জানেন যে 2 জন প্রিজাইডিং অফিসার, 3 জন পোলিং অফিসারকে হত্যা করা হয়েছে? আজম ভাই কি এটা জানেন যে 18 জন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 2 জন বিজেপির, যার মধ্যে 1 জন সেনাবাহিনীর, যার মধ্যে বাকিরা পুলিশের? এটা তো আমেরিকা হয় না। আমি একটু জবাব দেই। আমার শেষ হয়নি আজম ভাই। আর যে কথাটি আপনি বলেছেন সেটা হচ্ছে যে নির্বাচনের ঢোল যখন বেজে উঠলো বাংলাদেশে, আপনি মাননীয় বিএনপি নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের একজন মানুষ। আপনি এমনটি কাছের মানুষ, বিএনপি নেত্রী যখন কালো টাকা সাদা করলেন তখন তার আইনজীবী ছিলেন আপনি। তো আপনি এটা ভুলে যান কিভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার সারাদিন ফোন দিয়েছিলেন বিরোধী দলীয় নেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে ফোন করেছিলেন কথা বলার জন্য। কেন সেদিন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাড়া দিলেন না? এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার দরজা উন্মুক্ত, আপনি আসুন, কথা বলুন, আমরা একসঙ্গে নির্বাচন করি। এবং আপনি নিজে আজম ভাই, আপনিও একজন অ্যাসপায়ারেন্ট ক্যান্ডিডেট ছিলেন, আপনিও হয়তো আজকে মাননীয় সংসদ সদস্য থাকতেন, কেন আসতে পারলেন না? কারণ কি জানেন? জামাত প্রেসক্রিপশন দিয়েছে। আমাকে তো আপনার ওষুধ খেয়ে আমাকে উত্তর দেবার সুযোগটা দেন। জামাত প্রেসক্রিপশন দিয়েছে, আপনারা ওষুধ খেয়ে ফেলেছেন। অবশ্যই উত্তর দেওয়ার সুযোগ আছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জি আজম ভাই। হ্যাঁ, প্রথম কথা হলো শাকিল যে বলেছে যে 585টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই। 96 আমি এটা অবশ্যই বলবো যে এই কাজটি করেছে সরকারি এজেন্সি বিরোধী দলের উপরে নাশকতার বদনাম দেওয়ার জন্য বা নাশকতার মামলা করবার জন্য। কিন্তু 96 15ই ফেব্রুয়ারির নির্বাচনে 1250টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই কথাটা 585টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমি আওয়ামী লীগ বিরোধী একটি সংবাদপত্র প্রথম আলোকে আমি আমার সামনে নিয়ে বলতে পারবো। আপনি 1200 স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পত্রিকার নাম। না, এটা তো 96 2013 আজম ভাই 96 এর পত্রিকা আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। আমি দিতে পারবো। আপনি বলছেন 2013 কথা, আসেন আমরা আরেকদিন 14 কথা, আর আমি বলছি সেই 96 কথা। তো আরেকটা দিন হলে আমি আমার পত্রিকা নিয়ে আসবো, আপনি আপনারটা নিয়ে আসবেন। আচ্ছা আসেন, এরপরে আসেন যে এই নির্বাচনটা যদি গ্রহণযোগ্য নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ অনেক বড় দল, 41টি কেন্দ্রে একটা ভোটও পড়েনি। কেন? কারণ আওয়ামী লীগও চায়নি যে এইভাবে নির্বাচন করব।
আর বিএনপি নেত্রী কালো টাকা সাদা আজম ভাই করেছেন। সঠিক, এ কারণ কথা 1996 সালে আমার একটু বলতে দিতে হবে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমার একটু বলতে দিতে হবে। নির্বাচনে আমরা এই আলোচনায় আবার আসছি। নারায়ণগঞ্জের একটি আসনের একটি কেন্দ্রে ভোটারের সংখ্যা 4000, ভোট পড়েছিল 4500। নিশ্চয়ই শাকিল ভাই, আমরা আসবো। আমরা পায়োনিয়ার ইন্স্যুরেন্স নিউজ হেডলাইন বিরতিতে যাচ্ছি। আমরা এই নিউজ হেডলাইন বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। দুজন আলোচকের আলোচনা আপনারা আবার শুনতে পাবেন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স নিউজ হেডলাইন্স। রাজনৈতিক সহিংসতায় 197টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। এ তথ্য আন্তর্জাতিক ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ম্যাপলক্রফটের। এজন্য প্রধান দুই রাজনৈতিক দলকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছেন দু দলের নেতারাই। যুক্তরাষ্ট্র বিশেষ দলকে ক্ষমতা আনার চেষ্টা করে না, এটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে, এই কথা বললেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। জানালেন 5 জানুয়ারি নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ সরকার দেশে কৃষিখাতকে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে দুর্বার কৃষক আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিদেশ থেকে চাল আমদানি বন্ধের দাবিও জানান তিনি। আন্দোলনের নামে সহিংসতা করলে বিএনপি নেতাকর্মীদের পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারেক রহমানকে দেশে এসে মামলা মোকাবেলা করার পরামর্শ দিলেন। অসাম্প্রদায়িক দেশ গড়তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিকে দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিজেপিকে যুগোপযোগী ও আধুনিক বাহিনীতে পরিণত করতে কাজ করছে সরকার। বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজ ও প্রযুক্তিগত সব সুবিধা বাড়লেও তুলনামূলক দুর্বল ব্যবস্থাপনার কারণে নুয়ে পড়েছে বাংলাদেশ বিমান। যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি ও অলাভজনক রুটে ফ্লাইট চালু করায় দিনে দিনে ডুবছে সরকারি সংস্থাটি। জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ সহ আদিবাসীদের অধিকার নিশ্চিতের দাবি জানালেন বিশেষজনরা। আর তথ্যমন্ত্রী বললেন, বিএনপির মতবাদ হচ্ছে বাঙালি ও আদিবাসীদের জাতিসত্তা মুছে ফেলা। চট্টগ্রামের সাতকানিয়া যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছে 5 জন। এ ঘটনায় আহত হয়েছে আরো 2 জন। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। ধনী গরিব সাদা কালো বৈষম্য দূর করতে মার্কিনীদের এক হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বছরের শেষ সংবাদ সম্মেলনে দেয়া ভাষণে বললেন, কিউবার উপর মার্কিন অবরোধ এখনই তুলে নেওয়া হবে না। রুবেল হোসেনের ব্যক্তিগত বিষয়কে বিশ্বকাপের মূল স্কোয়াড ঘোষণাতে গুরুত্ব দেবেন না নির্বাচকরা, মূল্যায়ন হবে পারফরমেন্সে। রাজধানী কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া উৎসবে যোগ দিয়ে এই কথা জানান প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দর্শক, আমরা ফিরে আসলাম আবারও আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম কালো টাকা সাদা করার যে প্রসঙ্গটি এবং প্রধানমন্ত্রী যে ফোন করেছিলেন সে সময় বিরোধী নেত্রী সে বিষয় নিয়ে। দেখুন, আমি হলফ করে বলবো এবং চ্যালেঞ্জ করে বলবো যে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি কালো টাকাও সাদা করেন নাই। কারণ ওই যে তখনকার এসআরওটা ছিল এসআরও 98, সেই এসআরও 98-এ কালো টাকা সাদা করবার কোনো সুযোগই ছিল না। সেখানে বলা হয়েছিল কারোর বৈধ টাকা যদি অপ্রদর্শিত থাকে সেই টাকাই শুধুমাত্র প্রদর্শন করা যাবে। ম্যাডাম খালেদা জিয়ার যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন কিছু বিপদগামী সেনা কর্মকর্তার দ্বারা, তারপরে রাষ্ট্র তাকে 10 লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকার বিভিন্ন চেকগুলি ইয়ে ছিল, সেই টাকা বিভিন্ন ভাবে এফডিআর করা ছিল। না না, অনেক আগে সেই চেকগুলি এফডিআর গুলি ম্যাডামের ড্রয়ারে ছিল। কোনোটা উলুয়ে খেয়ে ফেলছেন, কোনোটা ছেঁড়া, মানে অনেক বছর আগের কথা। টাকাগুলো ওনার কাছে আসলে মূল্যহীন। না না, উনি জানেনই, কারণ ওইটার চেয়ে তো ওনার তো প্রতি বছর ব্যাংক স্টেটমেন্ট পানি, ওইটার যে দরকার হবে উনি ওটা খেয়ালও করেননি। আর ওইটা যেহেতু রাষ্ট্র দিয়েছে, ওইটা যে ইনকাম ট্যাক্সের ডিক্লেয়ার করতে হবে এটা উনি মনে করেন। উনি তো লয়ার না, শুধুমাত্র ওই টাকাগুলো দেখেছিলেন। পিএইচডি হোল্ডার অনেক বড় বড় জনই ইনকাম ট্যাক্স বুঝেন না। কাজেই উনি যখন উনি সম্পত্তির বিবরণী দেবেন, তখন আমি যখন ওনাকে বললাম, বললো যে দেখেন আপনি তো আমার সবই ডিক্লেয়ার করেছেন,
আমার তো কিছুই আর অপ্রদর্শিত নেই। তখন আমি যখন বললাম যে ম্যাডাম তবু আপনার একেবারে যা যা আছে সকল কিছু আপনি সার্চ করে দেবেন, এই সার্চ করতে গিয়ে ওগুলো পাওয়া গেছে। এগুলো অনেক শুধুমাত্র 10 লক্ষ টাকাই ছিল, থলের বিড়াল বেরিয়ে গিয়েছে। না, এটা থলে রাষ্ট্র তাকে দিয়েছে, ওটা থলের বিড়াল নয়, বৈধ টাকা। জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর পর, এবং ওই টাকাই উনি। তাহলে এটা একটু নতুন তথ্য, কারণ আমরা যতটুকু জানি যে না এটা তো আমরা যতটুকু জানি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুঃখজনক মৃত্যু এবং হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান সাহেবের বিধবা পত্নী হিসাবে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে একটি বাড়ি পেয়েছিলেন। হ্যাঁ, সঠিক সঠিক। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে গুলশানে একটি বাড়ি দিয়েছিলেন। সঠিক? সঠিক নয়, কারণ আপনি তার আইনজীবী, তার আয়কর আইনজীবী, আমি জানি। আমি বলি কোনটা সঠিক। তাহলে গুলশানের বাড়ি উনি কিভাবে পেলেন? জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন? আমি বলি জিয়াউর রহমান এমন একজন অফিসার ছিলেন যে আরেকটা বাড়ি গুলশানে কিনে নিয়েছিলেন। আমারে শেষ করতে দিলেই তো দর্শকও পরিষ্কার হবে, আপনিও পরিষ্কার হবেন। জিয়াউর রহমান এমন একজন আর্মি অফিসার ছিলেন যে তখন প্রত্যেকটি আর্মি অফিসারের নামে ডিওএসএস এ প্লট থাকতো। জিয়াউর রহমান সেই প্লটও নেন নাই। জিয়াউর রহমানের কিছুই ছিল না। উনি গুলশানে গুলশানে ছিল না। গুলশানেরটা জিয়াউর রহমানের ছিল না, এরশাদও দেননি। তাহলে এটা আসলো কি? আমি শেষ করি। এরশাদ গুলশানও দেন নাই, জিয়াউর রহমানেরও বাড়ি ছিল না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করলেন তখন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হন। বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি থাকার সময় রাষ্ট্র এই ম্যাডামকে থাকার জন্য এরশাদ কিন্তু বলছেন যে মিথ্যে বলেছেন। আমি পরিষ্কার করি। তাহলে এরশাদ দিয়েছেন ক্যান্টনমেন্টেরটা। আমার একটু শেষ করতে না দিলে তো আপনি ক্লিয়ার হবেন না, দর্শক ক্লিয়ার হবেন না। তখন রাষ্ট্রপতি সাত্তার ওনাকে থাকার জন্য ক্যান্টনমেন্টের বাড়িটি দেন, আর ওনার পরিবারেরটা দিয়েছেন। আমি বলি পরিবারের ভরণ পোষণের জন্য গুলশানের বাড়িটি দেন, আর রাষ্ট্র এককালীন 10 লক্ষ। বাচ্চাদের পড়াশোনার জন্য? ওই তো বাচ্চাদের পড়াশোনার জন্য ওই এককালীন 10 লক্ষ টাকা দেন যে আপনি এফডিআর করে ওখান থেকে করবেন, আর ওই গুলশানের বাড়ি ভাড়া করে। আর নো, ব্ল্যাক মানি কোনোদিন হোয়াইট হয় না, মনে রাখবেন। না, হোয়াইট মানি ব্ল্যাক হয় না, ব্ল্যাক মানি হোয়াইট হয়। নো, ব্ল্যাক মানি কোনোদিন হোয়াইট হয় না। আমি লয়ার, আমি জানি। আনডিক্লিয়ার্ড মানি ডিক্লিয়ার্ড হয়, ব্ল্যাক মানি ব্ল্যাকই থাকে, ব্ল্যাক মানি হোয়াইট হয় না। কথা পরিষ্কার। আমরা সাভারের বাড়িতে, আচ্ছা আজম ভাই আমরা শেষ করছি। আমি বলি সাভারের শেষ করছি। আপনি যখন ফাইল করলেন তখন মাননীয় বিএনপি নেত্রী জরিমানা কত দিয়েছিলেন আপনি? শুনেন, কোন জরিমানা না, এসআরও 98 অনুযায়ী যা পায়। 69 লাখ না 57 লাখ? আমি বলি, আমাকে তো বলতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করছি। 10 লাখ টাকা, আমরা শেষ করছি। টাকা যদি অপ্রদর্শিত আয় হয়, আমরা এটা নিয়ে আরো অনেক বড় আলোচনা দরকার, এবং সেই বিষয়ে জনগণের স্পষ্ট হওয়া দরকার। আমি বলি, একটু বলতে না দিলে তো হবে না। এই যে সাভারের বাড়িটা জিয়াউর রহমান সাহেব যখন ব্রিগেডিয়ার কিনেছিলেন, জিয়াউর রহমানের বাড়ি, জিয়াউর রহমান যখন ব্রিগেডিয়ার তখন কর্নেল ছিলেন মুস্তাফিজুর রহমান, যিনি পরবর্তীতে সেনা প্রধান হয়েছিলেন, বর্তমান সরকার প্রধানের আত্মীয়। তিনি নিজে একটা জমি কিনেছিলেন, আর তখনই 9000 টাকা 7000 টাকা দিয়ে জিয়াউর রহমানকে। ঠিক আছে, আমরা অনেক বিশ্লেষণ আছে, আমরা ওই জমি আছে, কোনো জমি নেই। আমরা শেষ করতে হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে শেষ করতে হচ্ছে। যেদিন মারা যান সেদিন কেন বলা হলো যে জিয়াউর রহমান সাহেবের ছেঁড়ার সুটকেস, ভাঙ্গা গেঞ্জি, এই সেই আবল তাবল, কিছুই নেই, কিছু নাই? আমি এখন বলি সাভারের জায়গা সেদিন অস্বীকার করলেন। সাভারের জায়গা কি ক্যাশ টাকা? 9000 টাকার জায়গা কি ক্যাশ টাকা? এবং জিয়াউর রহমান তখন মুস্তাফিজ সাহেব তার মিসেস। আমরা এই উত্তপ্ত আলোচনা আরো শুনতে চাই। দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতির সঠিক তথ্য এবং জনগণের কাছে উপস্থাপন করা খুবই জরুরি, এবং সেটা যদি জানানো না হয় তাহলে একসময় জনগণ সেগুলি জেনে নিবে, এবং জেনে নিয়ে রাজনীতিবিদ যারা সত্য তথ্য উপস্থাপন করবে না তাদের প্রতি তারা ধিক্কার দিবে। দর্শক দেখছিলেন নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে আপনাদের ইমেল করুন ourdemocracy@rtvb.tv-তে। আবারও দেখা হবে একই সময়ে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রাণবন্ত আলোচনার জন্য। আমরা আশা করি জনগণ যে তথ্য পাওয়ার অধিকার, সে অধিকার আপনারা তাদেরকে বঞ্চিত করবেন না। দর্শক নিশ্চয়ই আবার আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে আমাদের আবার দেখা হবে। সবাই ভীষণ ভালো থাকুন।